ভারতের নদী মানে কিন্তু শুধু জলের স্রোত নয়, এগুলো আসলে সভ্যতার প্রাণ। কিভাবে এই নদীগুলো ভারতের ইতিহাসকে তিলে তিলে গড়ে তুলেছে, আর এদের তীরে গড়ে ওঠা শহরগুলোর সাথে এদের সম্পর্কটাই বা ঠিক কতটা গভীর, চলুন আজ আমরা সেই গল্পেই ডুব দিই। এই বিষয়টা বুঝতে হলে জওহরলাল নেহরুর একটা কথা দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো। তিনি বলেছিলেন, গঙ্গা সে তো ভারতের নদী, তার জনগণের প্রিয়, যার চারপাশে জড়িয়ে আছে তার জাতির স্মৃতি, আশা, ভয়, জয়ের গান আর তার জয় পরাজয়ের ইতিহাস। মানে বুঝতেই পারছেন, ভারতের নদী মানে শুধুই একটা ভৌগোলিক ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ, সংস্কৃতি আর আত্মপরিচয়। হাজার হাজার বছর ধরে এই নদীগুলো ভারতের শিরা উপশিরার মতো কাজ করে গেছে, কত সাম্রাজ্যকে জন্ম দিয়েছে, লালন করেছে, আর ইতিহাসকে নিজের মতো করে একটা বাঁক দিয়েছে। একটা সময় ছিল যখন সিন্ধু উপত্যকায় ছিল সভ্যতার কেন্দ্র, কিন্তু হরপ্পা সভ্যতার পতনের পর ক্ষমতার কেন্দ্রটা ধীরে ধীরে সরে আসে গাঙ্গেয় সমভূমিতে। আর এই গাঙ্গেয় সমভূমি মৌর্য থেকে শুরু করে মুঘল পর্যন্ত পরবর্তী সব বড় বড় সাম্রাজ্যের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে একেবারে চূড়া থেকে, মানে বিশাল হিমালয় থেকে, যেখানে বরফ গলা জল থেকে জন্ম নেয় ভারতের সবচেয়ে শক্তিশালী আর বিশাল নদীগুলো। আর হিমালয়ের নদী বললেই যার কথা সবার আগে আসে সে হল গঙ্গা। প্রায় 2601 কিলোমিটার লম্বা এ আন্তর্জাতিক নদীটার উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। কিন্তু গঙ্গা শুধু একটা নদী নয়, হিন্দু ধর্মে একে দেবী হিসেবে পুজো করা হয়, বলা হয় সবথেকে পবিত্র নদী। গঙ্গার জন্মটা কিন্তু বেশ একটা মজার ব্যাপার। নদীটা শুরু থেকেই গঙ্গা নামে পরিচিত নয়। এর সৃষ্টি হয় পাঁচটা পবিত্র সঙ্গম বা পঞ্চপ্রয়াগের মাধ্যমে। প্রথমে বিষ্ণুপ্রয়াগে অলকান্দার সাথে মেশে ধৌলিগঙ্গা, তারপর একে একে নন্দপ্রয়াগে নন্দাকিনী, কর্ণপ্রয়াগে পিণ্ডার, আর রুদ্রপ্রয়াগে মন্দাকিনী এসে অলকান্দার সাথে মিলিত হয়। আর একদম শেষে দেবপ্রয়াগে যখন ভাগীরথী এসে অলকান্দার সাথে মেশে, তখন এই মিলিত স্রোতটার নাম হয় গঙ্গা। গঙ্গার ঐতিহাসিক গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যায় যদি এর তীরের শহরগুলোর দিকে তাকানো যায়। পাটলিপুত্র, যা আজকের পাটনা, সেখান থেকে শুরু করে কনৌজ, কাশী, মুর্শিদাবাদ আর কলকাতা, ভারতের কত প্রাক্তন রাজধানী যে এই নদীর ধারেই গড়ে উঠেছিল। এর থেকেই পরিষ্কার বোঝা যায় গঙ্গা সবসময় ছিল ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে। আচ্ছা, গঙ্গার কথা তো হলো, এবার আসি এর সবথেকে বড় উপনদী যমুনার কথায়। দুটো নদীর বিশালতার মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে গঙ্গার দৈর্ঘ্য 2600 কিলোমিটারেরও বেশি, আর অন্যদিকে যমুনার দৈর্ঘ্য প্রায় 1376 কিলোমিটার। অববাহিকার আকারের দিক থেকেও গঙ্গা অনেক এগিয়ে। তবে হ্যাঁ, নয়াদিল্লি, আগ্রা, মথুরার মতো ঐতিহাসিক শহরগুলো কিন্তু যমুনার তীরেই অবস্থিত, যা এর গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন এবার একটু হিমালয় থেকে নেমে আসা যাক। আমরা যাচ্ছি দক্ষিণ ভারতে, মানে উপদ্বীপীয় অঞ্চলে। এখানকার নদীগুলোর চরিত্র কিন্তু একদম আলাদা, কারণ এগুলো বরফ গলা জলে নয়, বরং মৌসুমি বৃষ্টির জলেই পুষ্ট হয়। স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে, 1465 কিলোমিটার। জানেন এটা কি? এটা হলো গোদাবরী নদীর দৈর্ঘ্য। গঙ্গার পরে এটাই ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর বিশালতার জন্যই তো একে প্রায় দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে ডাকা হয়। এই নামগুলোই এর সাংস্কৃতিক আর ভৌগোলিক গুরুত্বটা তুলে ধরে। গোদাবরীতে একা নয়, উপদ্বীপীয় ভারতে এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নদী আছে যারা এক একটা অঞ্চলে লাইফলাইন বা জীবনরেখার মতো কাজ করে। যেমন ধরুন, কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে বিজয়বাড়া আর অমরাবতীর মতো শহর। ঠিক তেমনই কাবেরীর তীরে থিরুচিরাপল্লী, নর্মদার তীরে জাবলপুর, মহানদীর তীরে কটক আর তাপ্তি নদীর তীরে সুরাটের মতো বড় বড় শহরগুলো রয়েছে। এতক্ষণ তো আমরা নদীগুলোর গৌরব আর ঐতিহ্যের কথা শুনলাম, কিন্তু গল্পের আরেকটা দিকও আছে, আর সেটাই হলো আজকের আলোচনার সবচেয়ে জটিল অধ্যায়। একদিকে এই নদীগুলোর পবিত্র রূপ, আর অন্যদিকে আধুনিকতার চাপে তাদের এক সংকটময় বাস্তবতা। এই দ্বন্দ্বটাই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দ্বন্দ্বটা যমুনার উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। একদিকে আছে গভীর বিশ্বাস, লোককথায় প্রচলিত যে যমুনার পবিত্র জলে একবার ডুব দিলে নাকি মৃত্যুর যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায়। কোটি কোটি মানুষের মনে এই বিশ্বাসটা গেঁথে আছে। আর ঠিক এর উল্টো পিঠে কি আছে জানেন? এক মর্মান্তিক সত্যি। একজন সরকারি কর্মকর্তাই এই একই নদীকে বর্ণনা করছেন নর্দমা বা সিউয়েজ ট্রেন বলে। ভাবুন একবার, একদিকে পবিত্রতার ধারণা আর অন্যদিকে দূষণের এই কঠোর বাস্তবতা। কি মারাত্মক একটা বৈপরীত্য। কিন্তু প্রশ্ন হল, যমুনার এই অবস্থাটা হলো কেন? এর পেছনে মূলত 4টে কারণ আছে।
আমাদের বাড়িঘর আর পৌরসভার বর্জ্য, চাষবাসের জন্য গাছপালা জঙ্গল কেটে ফেলার ফলে মাটির ক্ষয়, সার আর কীটনাশক থেকে আসা বিষাক্ত রাসায়নিক, আর সবশেষে কলকারখানার বর্জ্য। বিশেষ করে দিল্লি শহরের ওয়াজিলাবাদ বাঁধ পেরোনোর পরেই নদীর জলের অবস্থা মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে। শুধু যমুনা নয়, গঙ্গার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। এই চারটা দেখুন, এটা বারাণসীর কাছে গঙ্গার জলের একটা নমুনা পরীক্ষা। জলে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ ভারত সরকারের বেঁধে দেওয়া নিরাপদ সীমার চেয়ে ১০০ গুণেরও বেশি। ভাবা যায়, এই একটা তথ্যই দূষণের ভয়াবহতা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দূষণ তো একটা বড় সমস্যা বটেই, কিন্তু মানুষের তৈরি করা সমস্যা এখানেই শেষ নয়। এর সাথে জড়িয়ে আছে আরও জটিল ভূ-রাজনৈতিক সমস্যা। বড় বড় বাঁধ আর ব্যারাজ তৈরি করে জলের স্বাভাবিক প্রবাহকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে তৈরি হয়েছে বিরোধ। এই সবচেয়ে বড় উদাহরণ হল ফারাক্কা বাঁধের ঘটনাটা। ১৯৫১ সালে ভারত আর তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে জল ভাগাভাগি নিয়ে ঝামেলা শুরু হয়। এরপর ১৯৭৫ সালে কলকাতা বন্দরের নাব্যতা বাঁচানোর জন্য হুগলি নদীতে জল পাঠাতে এই বাঁধটা তৈরি করা হলো। ১৯৯৬ সালে বাংলাদেশের সাথে ৩০ বছরের একটা চুক্তিও হয়, কিন্তু তার পরের বছরই ১৯৯৭ সালের মার্চ মাসে বাংলাদেশে গঙ্গার জলপ্রবাহ রেকর্ড পরিমাণে কমে যায়। এই ঘটনাটা বুঝিয়ে দেয় জলের ব্যবস্থাপনা কতটা সংবেদনশীল একটা আন্তর্জাতিক বিষয়। তো এত সব কিছুর পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই নদীগুলোর ভবিষ্যৎ কি? চলুন শেষ পর্যায়ে আমরা এই বিষয়টা নিয়ে একটু ভাবি। ৫৭ মিলিয়ন, মানে প্রায় ৫,৭০,০০,০০০ মানুষ, শুধুমাত্র যমুনা নদীর জলের ওপরে বিপুল সংখ্যক মানুষ নির্ভরশীল। এই একটা সংখ্যাই আমাদের মনে করিয়ে দেয় যে এই নদীগুলোর ভালো মন্দের সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিকা সরাসরি জড়িয়ে আছে। সুতরাং মূল কথাটা হল, ভারতের নদীগুলোর দুটো পরিচয়। একদিকে এরা পবিত্র, দেবতা জ্ঞানে পূজিত, আর অন্যদিকে এরা জীবনের জন্য অপরিহার্য এক সম্পদ। এই দ্বৈত পরিচয়টাই তাদের অতীতকে তৈরি করেছে, আর এটাই তাদের ভবিষ্যৎকেও ঠিক করে দেবে। তাই শেষ পর্যন্ত একটাই বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, ভারতের এই প্রাচীন জীবনরেখাগুলোকে কি আমরা ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারব? ঐতিহ্য, উন্নয়ন আর পরিবেশ, এই তিনের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার এই বিশাল চ্যালেঞ্জের উত্তর কিন্তু আমাদের সকলকেই একসাথে খুঁজতে হবে।